আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বরাবরের মতোই আরও একটি সমাধান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দেখব সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের কন্ডাক্টর ডি পদের সমাধান। চলুন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, রিফাইন অর্থ কী? রিফাইনের অর্থ হচ্ছে পরিশুদ্ধ, অপশন ক। 2 নম্বর, দ্য অ্যান্টোনিম অফ এক্সপেল ইজ। এক্সপেল এর অর্থ হচ্ছে বহিষ্কার করা, এটার অ্যান্টোনিম চেয়েছে, তাহলে অ্যাডমিট অর্থ ভর্তি করা, তাহলে অপশন ঘ হচ্ছে আমাদের এক্সপেলের অ্যান্টোনিম। 3 নম্বর, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এটি একটি প্রবাদ বাক্য। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অপশন ক। 4 নম্বর, কোন বানানটি শুদ্ধ? নিচের অপশনগুলোর ভিতরে রেডিয়াস এই বানানটি হচ্ছে শুদ্ধ, RADIUS। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, এটি শুদ্ধ বানান। 5 নম্বর, হুইচ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু, এটি হচ্ছে কালেকটিভ নাউন, অপশন গ। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন নাম শুনে মনে হচ্ছে ঢাকার উত্তরায় অবস্থিত, কিন্তু এটা আসলে নাটোরে অবস্থিত উত্তরা গণভবন। সিরডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিরডাপ এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ঢাকায়, অপশন খ। 8 নম্বর, কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? নবায়নযোগ্য জ্বালানি নয় এর উদাহরণ হচ্ছে ডিজেল। এটি পেট্রোলিয়াম ঘটিত একটি জ্বালানি এবং এটা কিন্তু শেষ রয়েছে, যে কারণে এটি নবায়নযোগ্য নয়। ডিজেল শেষ হয়ে গেলে বাস এই ডিজেল শেষ। বাট সৌরশক্তি, পানি এবং বায়ু এগুলো কিন্তু পর্যায়ক্রমে বারবার ব্যবহার করা যায়, এই জন্য এই তিনটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, আর ডিজেল হচ্ছে আমাদের নবায়নযোগ্য জ্বালানি নয়। 9 নম্বর, একদিনের ক্রিকেটে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ? একদিনের ক্রিকেটে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে অস্ট্রেলিয়া। তারা 2024 সালে অনুষ্ঠিত ভারতে যে ওয়ানডে বিশ্বকাপটি হয় সেখানে ভারতকেই পরাজিত করে অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয় 4 বছরের জন্য। 10 নম্বর, কোন দেশটি দুই মহাদেশে অবস্থিত? এখানে তুরস্ক এবং মিশর এই দুটি দেশই দুইটি ভিন্ন ভিন্ন মহাদেশে অবস্থিত। তুরস্ক হচ্ছে এশিয়া প্লাস হচ্ছে ইউরোপ, আর মিশর হচ্ছে এশিয়া প্লাস আফ্রিকা। এই দুটি দেশ দুটি ভিন্ন ভিন্ন মহাদেশে অবস্থিত। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু দুটি রয়েছে, ক এবং গ, এই দুটি কিন্তু সঠিক উত্তর। 11 নম্বর কি বলছে? 39 এবং 52 এর গসাগু কত? 39কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি এভাবে 3 গুণন 13, আর 52 করতে পারি 4 গুণন 13। যখন আমরা গসাগু বের করব তখন নিয়ম হচ্ছে যে উৎপাদকগুলোর ভিতরে কমন রয়েছে, অর্থাৎ কমনের একটা, এখানে 13 এবং 13 আমাদের কমন, তাহলে এই 13 হচ্ছে আমাদের গসাগু। গসাগু হচ্ছে 13। আর যদি বলতো যে লসাগু বের করো, এই সেম প্রশ্নে লসাগু বের করো, তাহলে আমাদের বের করতে এইভাবে যে মিলের একটা, অমিলের সবগুলো। অর্থাৎ মিলের একটা বলতে আমি যখন লসাগু বের করব, লসাগু যখন বের করব তখন মিলের একটা, অর্থাৎ 13 মিলে গেল, এই 13 হচ্ছে একটা, মানে একটা নিতে হবে, গুণন অমিলের সবগুলো। অমিল কোনগুলো? এখানে 3 এবং এখানে 4, এগুলো কিন্তু মিলে না, মানে জাস্ট একটার ভিতরে 3 আছে, আরটার ভিতরে 4 আছে, তাহলে অমিলের সবগুলো নিতে হবে। এখন এই যে 13 গুণন 3 গুণন 4, এটা গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের 39 এবং 52 এর লসাগু বের হবে। তো যেহেতু এখানে গসাগু চেয়েছে, তাহলে 13 হচ্ছে আমাদের যে মিলে গেছে, এই 13 হচ্ছে আমাদের এখানে গসাগু। 12 নম্বর, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অলওয়েজ 100 হবে। 13 নম্বর কি বলছে? একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? আমি যদি একটা বৃত্ত আঁকাই, এরকম একটা বৃত্ত আঁকালাম, এখানে এটা হচ্ছে কেন্দ্র। কি বলছে? যে বৃত্তের ব্যাস 4 ফুট, অর্থাৎ এইখান দিয়ে একটা আমি জ্যা আঁকাবো, কেন্দ্র বরাবর, যেটা দুই পাশে পরিধিকে ছেদ করে, এটা হচ্ছে আমাদের ব্যাস। এই পুরো ব্যাসটার দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র ছিল, এই পুরো ব্যাসটার দৈর্ঘ্য হচ্ছে 4 ফুট। তাহলে কি বলছে? কেন্দ্র থেকে পরিধি দূরত্ব কত? তাহলে এই যে কেন্দ্রটা আছে আমাদের এখানে, এই যে এই কেন্দ্র থেকে পরিধি দূরত্ব তো অবশ্যই তাহলে কি 2 ফুট হবে।
যেহেতু ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 4 ফুট হচ্ছে পুরো ব্যাসের দৈর্ঘ্য, আর 2 ফুট হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ মানেই হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে 2 ফুট হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। 14 নম্বর কি বলছে, a প্লাস বি ইকুয়াল টু 7 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? তো আমরা জানি কি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সূত্র আমরা জানি। তাহলে a প্লাস বির মান দেওয়া আছে 7 ইন্টু a মাইনাস বির মান দেওয়া আছে 3, তাহলে 3 7 21, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর, 5টি ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে 27, 32, 18, 23 এবং 20 হলে গড় ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে গড় ছাত্রছাত্রীর সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে যেহেতু 5টা ক্লাস, তাহলে 5টা ক্লাসের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা যোগ করে 5 দিয়ে ভাগ করে দেব। তাহলে আমাদের কি করতে হবে, 27 যোগ 32 যোগ 18 যোগ 23 যোগ 20 ডিভাইডেড হচ্ছে 5টা ক্লাস যেহেতু, তাহলে 5 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে, আমি একটু হিসাব করি। 0 3 আর 3 11, 11 আর 2 হচ্ছে 13, 13 আর 7 হচ্ছে 20, 20 এ 0 হাতে আমার 2, 4 2 6, 7 3 10 আর হচ্ছে 2 12, 120 ভাগ 5, তাহলে 5 দুগুণে 10, বাঁচবে হচ্ছে 2, 20 4 5 20, 24 হচ্ছে আমাদের এখানে এই স্টুডেন্টদের গড়। অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর কি বলছে, একটি কাজ 10 জন 6 দিনে করতে পারে, 3 জন কত দিনে কাজটি করতে পারবে? এই ধরনের অঙ্কগুলোতে প্রথম লাইনে যে দুটি সংখ্যা দেওয়া থাকবে 10 গুণন 6, এটা উপরে গুণ দিয়ে দিব, আর পরের লাইনে যেটি দেওয়া থাকবে সেটি আমরা নিচে ভাগ আকারে লিখব। তাহলে 3 দুগুণে 6, 10 দুগুণে 20 দিনে এই কাজটি করতে পারবে। তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর, 1 কাঠা সমান 1.65 শতাংশ হলে 20 কাঠা সমান কত শতাংশ? তাহলে 1 কাঠায় যদি 1.65 হয়, তাহলে 20 কাঠা হচ্ছে এটাকে 20 দিয়ে গুণ করতে হবে। তো 20 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 165 কে 2 দিয়ে গুণ করলে হবে 33, 330, তাহলে 33 শতাংশ, এটা হবে 33 শতাংশ। অপশন ঘ। 18 নম্বর, একটি দ্রব্য 170 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 100 বিয়োগ 15 ইকুয়াল টু 85 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমরা যদি ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে ক্রয় মূল্য সমান হবে, বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। হ্যাঁ, তাহলে এই যে 100 ডিভাইডেড 85, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে কত, বিক্রয় মূল্য 170 টাকা হলে কত? 85 দিয়ে 170কে ডাইরেক্ট 2 দিয়ে কাটা যায়, 2 আর 100 গুণ করলে হবে 200 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। অপশন খ। 19 নম্বর, পুকুরের দৈর্ঘ্য 28 ফুট এবং প্রস্থ 24 ফুট হলে পুকুরের ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল, পুকুর বলতে এটা হচ্ছে আয়তাকার হয়, তো আয়তাকারের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 28 এবং 24 আমি গুণ করব, গুণ করলে কত হবে, 672 হবে, 672 বর্গফুট হবে। তাহলে অপশন ঘ। 20 নম্বর হচ্ছে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 11 থেকে শুরু, 11, 13, 17 এবং 19। হ্যাঁ, এই 4টি হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে সংখ্যা হচ্ছে 4টি। 21 নম্বর হচ্ছে ঘাটিরাম অর্থ কী? ঘাটিরাম অর্থ হচ্ছে অপদার্থ। অপশন ক। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। অপশন ঘ। 23 নম্বর, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস? মাউসের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস। অপশন গ। হুইচ ওয়ান ইজ নাউন? নিচের অপশনগুলোর ভিতরে সিং মানে হচ্ছে গান করা, ফিড মানে খাওয়ানো, টেল মানে বলা, সং মানে হচ্ছে গান, তাহলে এটি হচ্ছে আমাদের নাউন। 25 নম্বর, হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? এখানে ঘয়ে রয়েছে বেবি এবং গয়ে রয়েছে ম্যান, তাহলে বেবি হচ্ছে আমাদের কি কমন জেন্ডার, কারণ বেবি দিয়ে ছেলে এবং মেয়ে উভয় শিশুকেই বোঝানো হয়। ওভাল ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ, ওভাল অ্যাডজেক্টিভ ফর্ম কিসের হয়? এটি হচ্ছে এগ, এগের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওভাল। 27 নম্বর, উড ইউ মাইন্ড ড্যাশ এ সং? উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং? এখানে উড ইউ মাইন্ড দিয়ে বাক্য শুরু হলে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়, তাহলে উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং। 28 নম্বর, হি ইজ FRCS, এখানে এফ যদিও কনসোনেন্ট, বাট এফ এর উচ্চারণে এখানে এফ, এই যে এ
ভাওয়েলের একটা উচ্চারণ আসে এফ, এ দিয়ে শুরু, এই জন্য এখানে অ্যান হবে। তাহলে হি ইজ অ্যান এফআরসিএস, অপশন খ। ব্রিফ মিনস হচ্ছে শর্ট, অপশন ঘ। 30 নম্বর, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, অপশন গ। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হচ্ছে কুলা, কুলা, ঢেকি, এগুলো হচ্ছে দেশি শব্দ। সূর্য এর সমার্থক শব্দ কোনটি? এটি হচ্ছে মিহির, অপশন ক। 33 নম্বর, বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল শব্দটি কি? এখানে বনে বনে ফুল ফুটেছে, এখানে অবশ্যই অনেকগুলো ফুলের কথা বলা হয়েছে বা বহু ফুলের কথা বলা হয়েছে, অবশ্যই এটি বহুবচন হবে। শেষের কবিতা কি? শেষের কবিতা এটি কি? এটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। শেষের কবিতা এটি উপন্যাস না ছড়া না কাব্য না কবিতা না নাটক, এটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। 35 নম্বর, কখন ন হয় না, অর্থাৎ এটি হচ্ছে নত্ব বিধানের যে নিয়ম, এখানে দন্তীয় ন যেটা, এই যে নটা এটা কখন হয় না, এটি হচ্ছে ট বর্গের আগে কখনো দন্ত ন হয় না, সবসময় মূর্ধন্য হয়। যেমন কণ্ঠ বানানটা কি হবে? কণ্ঠ বানানটা কিন্তু অবশ্যই এখানে এটা মূর্ধন্য হবে, কারণ এই যে ট, ঠ, ড, ঢ, এই যে ট বর্গ যেটা, ট, ঠ, ড, ঢ, এই যে বর্গগুলো আছে, এই যে ট বর্গ যেটা, ট এর সিরিয়ালে যে 5টা বর্ণ আছে, এই 5টা বর্ণের আগে কখনোই দন্তন্য হয় না, সবসময় মূর্ধন্য হয়। এটাই তাহলে কখন ন হয় না, অর্থাৎ ট বর্গের আগে কখনো দন্তন্য হয় না। কোনটি শুদ্ধ বানান? নিচের অপশনগুলোর ভিতরে আসার এটি হচ্ছে একটি শুদ্ধ বানান। অনেকের মধ্যে এক কথায় প্রকাশ করলে কি হবে? এটি হবে অন্যতম, অপশন ঘ। বিজ্ঞানের বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। বিজ্ঞানের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। আমার যাওয়া হয়নি, এখানে আমার এটি হবে কর্তায় শূন্য অথবা কর্তায় ষষ্ঠী, এর ভিতরে একটা, যেহেতু এখানে র রয়েছে তাহলে এটি র হচ্ছে ষষ্ঠী বিভক্তি উদাহরণ, তাহলে কর্তায় ষষ্ঠী হবে। 40 নম্বর কি বলছে? ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, অপশন ঘ। 41 নম্বর, কোনটি আঞ্চলিক প্রতিষ্ঠান নয়? নিচের অপশনগুলোর ভিতরে এ, ইউ, সার্ক, আসিয়ান, এই 3টি আঞ্চলিক প্রতিষ্ঠান, একটি বিশেষ অঞ্চল নিয়ে এগুলো গঠিত, বাট FAO বিশ্ব খাদ্য সংস্থা এটি কোনো আঞ্চলিক প্রতিষ্ঠান নয়, এটি সারা বিশ্বের জন্য প্রযোজ্য, এটি আঞ্চলিক প্রতিষ্ঠান নয়। BRTC কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। কোনটি লাতিন আমেরিকার দেশ? লাতিন আমেরিকার দেশ বলতে আমাদের অতি পরিচিত ফুটবলের দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, এগুলো হচ্ছে লাতিন আমেরিকার দেশ। তাহলে অপশনগুলোর ভিতরে কলম্বিয়া হচ্ছে আমাদের লাতিন আমেরিকার দেশ। জাপান এশিয়ার দেশ, কাতার আরব দেশ, কানাডা এটা হচ্ছে আমেরিকার দেশ। তারপর 44 হচ্ছে লালবাগের কেল্লা কোন আমলে প্রতিষ্ঠিত হয়েছে? লালবাগের কেল্লা মূলত মোগল আমলের একটি নিদর্শন, মোগল আমল, লালবাগের কেল্লা। 45 নম্বর, ভাষা আন্দোলন কত সালে হয়? ভাষা আন্দোলন হয় 1952 সালে। 46 নম্বর, বাংলাদেশের সরকারের প্রধান কে? বাংলাদেশ সরকারের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, অপশন ক। জাতির পিতার জন্ম কত সালে? জাতির পিতার জন্ম হচ্ছে 1920 সালে এবং মৃত্যু হচ্ছে 1975 সালে। 48 নম্বর, বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, অপশন খ। 49 নম্বর হচ্ছে 160 এর 90% সমান কত? তাহলে 160 এর 90%, 90% মানে হচ্ছে 90/100, তাহলে এই শূন্য আর এই শূন্য, এই শূন্য আর এই শূন্য কাটা, তাহলে 9 ষোলং কত হবে? 144, 9×90 6×54, তাহলে 144 হচ্ছে আমাদের 160 এর 90%-এর মান। এরপর সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কত ডিগ্রি? সমকোণী ত্রিভুজের এইরকম হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই দুটো মিলে হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, এই যে এই দুটো মিলে আবার 90 ডিগ্রি। তো যেহেতু বৃহত্তম কোণ এই সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, অপশন ঘ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।